তো হ্যালো এভরিওয়ান, আমার নাম উৎপল। আর আমার বাড়ি হচ্ছে বীরভূম, ওয়েস্ট বেঙ্গলের বীরভূমের একটা ছোট্ট গ্রামে। আর আমি বর্তমানে রেলের একজন কর্মী। 2024 টেকনিশিয়ানে আমার সিলেকশন হয়েছে, এটা আশা করি অনেকেই জানো যারা আমাকে ফলো করো বা অনেক দিন থেকে আমার চ্যানেলে ভিডিও দেখো। তো এই ভিডিওটা আজ আমি বাংলায় বানাচ্ছি, কারণ অনেক ছেলে মেয়ে, অনেক বন্ধু, ভাই বোনেরা আমাকে বলে, দাদা তুমি বাঙালি, তবু কেন বাংলায় ভিডিও বানাও না? তো এই ভিডিওটা আমি সকল আমার বাঙালি বন্ধু, আহ, ভাই বোনেদের জন্য ডেডিকেট করছি। আর আরেকটা বিষয়, আমি প্রথম থেকেই মানে যাদেরকে দেখে মোটিভেট হয়েছি, আহ, তাদের তাদের ভিডিও দেখে আমিও হিন্দিতেই ভিডিও বানানো শুরু করেছি। এবং হিন্দিতে ভিডিও বানানোর শুরু করার ফলে আমার হিন্দি কমিউনিকেশন একটু ভালো হয়েছে। এবং আমি আমি বিশ্বাস করি কি এটা কোনো আহ, খারাপ না। বাঙালি হয়েও মানে যে আমি একটা আমাদের রাষ্ট্রীয় ভাষা আমি ভিডিও বানাতে পারছি, এটাও আমার আমার কাছে আমার গর্বের, ঠিক আছে? তো এটা কোনো বিষয় না, আমি বাংলাতেও ভিডিও বানিয়ে দেবো। এবং যাদের প্রবলেম হবে তাদের জন্য আমি হিন্দিতেও ভিডিও আমাকে বানাতে হবে, কারণ আমার যে সাবস্ক্রাইবাররা আছে, আমাকে যারা ফলো করে, যে সকল স্টুডেন্ট, তাদের মধ্যে সবাই বাঙালিও আছে। তাদের মধ্যে অনেকজন ঝাড়খণ্ড থেকেও আছে, অনেকজন বিহার থেকেও আছে, অনেকজন ইউপি থেকেও আছে। মানে আমাদের পুরো দেশেরই আমার স্টুডেন্ট কিছু কিছু আমার কে ফলো করে আর কি, ঠিক আছে? তো এই ভিডিওটা আমি পুরোপুরি বাংলায় বানাচ্ছি। আর সরকারি চাকরি নিয়ে যে মিথ তৈরি হয়েছে আজকালকার দিনে, যে সরকারি চাকরি পেতে গেলে মানে খুব ভালো স্টুডেন্ট হতে হবে, A1, যারা স্কুলে যারা টপার হয় তারাই পাবে, এ সকল কিছুই না। আর আরেকটা বিষয়, সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে আর্টস, সায়েন্স, কমার্স এসবগুলো কোনো কিছু ম্যাটার করে না। এইসবগুলো সব ওই স্কুল লাইফে ম্যাটার করে, কি ও সায়েন্সে পড়ছে, ও আর্টসে পড়ছে। আমি আমার আমি এবং আমার ভাই দুজনেই আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে, এবং দুজনেই এখন আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি, ঠিক আছে? আমার ভাই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে চেন্নাইয়ে পোস্টিং আছে এখন, এবং আমি কলকাতা জোনে লিলুয়া ওয়ার্কশপে অ্যাজ এ টেকনিশিয়ান কাজ করছি, ঠিক আছে? তো এসব মিথগুলো বাদ দিয়ে নিজের টেবিল চেয়ারকে আঁকড়ে ধরে রাখো, চাকরি অবশ্যই একদিন হবে, ঠিক আছে? তো প্রথমেই বলি, আহ, চাকরি পাওয়াটা কতটা দরকার। কারণ লকডাউন হয়েছে, তোমরা সবাই জানো। লকডাউনের সময় একমাত্র যারা খুশি ছিল বা যারা উইদাউট টেনশনে ছিল, তারা হচ্ছে চাকরিজীবী। তাদের বেতন কিন্তু সময়ে, তাদের মাসে ঠিক তাদের অ্যাকাউন্টে ঢুকছিল, কাজ করুক বা না করুক, ঠিক আছে? এই সময় কি হয়েছে, কি সব থেকে বেশি প্রভাব পড়েছে যাদের উপর, নেগেটিভ প্রভাব, তাদের হচ্ছে হকার, যারা ক্ষুদ্র ব্যবসা করে তাদের। এবং আমার বাবাও একজন ব্যবসায়ী, ছোটো, আমাদের বাজারে, আমাদের গ্রামের বাজারে আমাদের একটা দোকান আছে। তো যখন আর কি লকডাউন হলো, তখন সবাই তো আমরা, যাদের যাদের চাকরি ছিল তাদের তো কোনো অসুবিধা ছিল না, কিন্তু যাদের ছোটোখাটো ব্যবসা, যারা ট্রেনে হকার করে, মানে যারা গরিব মানুষ আর কি, যারা দিন এনে দিন খায়, তাদের চরম ভোগান্তি। তাদের ওই যে রেশনে যেটা চাল ডাল দিত, সেটা দিয়েই তাদেরকে আর কি চালাতে হতো। এবং পরিস্থিতি এমন জায়গায় চলে গিয়েছিল যে কিছু জন তো অনেকজনের কাছে ধার নিয়ে খাচ্ছিল, ঠিক আছে? তো এর এই সময় আমি আমার ভাই ভাই ঠিক করলাম, ভাই দেখ, কিছু কর না কর, চাকরি একটা পেতেই হবে, ঘরে একটা চাকরি দরকার, ঠিক আছে? আমি আমার ভাই দুজনে মিলে এটা ঠিক করলাম। কারণ একদিন কি হয়েছিল, বাবা একদিন লুকিয়ে আর কি দোকান খুলতে গিয়েছিল। আমরা বললাম দোকান খোল, যাওয়ার দরকার নেই। বাবা বলছে না, না খুললে খাবো কি? হুম। তো একদিন খুলতে গিয়ে খুলেছে দোকান। দোকান খোলার পরই কিছুক্ষণ পর পুলিশের গাড়ি এসে দোকান বন্ধ করে দিয়েছে। আম, তারপরে আবার বাবা ঘুরে এসে বললো যে এরকম এরকম ব্যাপার, পুলিশের দোকান বন্ধ করেছে, সবারই করছে, আমাদেরও করে দিয়েছে। তো এই সময় এই বিষয়টা আমাদের খুবই এফেক্ট পড়েছিল, কি
যারা যারা চাকরি করছে তাদের তো কোনো অসুবিধা হচ্ছে না। তো চাকরি কতটা ইম্পর্ট্যান্ট লাইফে সেটা তখন আমরা বুঝতে পেরেছি লকডাউনের সময়। এবং এই লকডাউনকে আমরা বহুত লকডাউন থেকে বহুত শিক্ষা নিয়েছি আমি এবং আমার ভাই দুজনেই, ঠিক আছে। তখন থেকেই আমরা তখন গ্র্যাজুয়েশন করছিলাম দুজনেই। হুম। তো তখন থেকে আমরা শুরু ঠিক করি কি না, যা হচ্ছে হোক, পড়াশোনা যা হচ্ছে হোক, কিন্তু চাকরি পেতে হবে। কিন্তু চাকরির বাজারও তো পশ্চিমবঙ্গ, বাবারে বাপ, পশ্চিমবঙ্গে চাকরি পাওয়া মানে বিশাল ব্যাপার। আর এদিকে তোমার কেন্দ্র সরকারের চাকরি তো আমরা আমাদের ভাবনার বাইরে। কেন্দ্র সরকারের চাকরি মানে আর্টস সায়েন্সের ছেলে, মানে আমাদের আর কি গ্রামের ছেলে তো আমরা, এ সকল ভাবনার বাইরে ছিল আমাদের। তবে এই সময় আমাদের একটা বিষয় খুব মানে একটা প্ল্যাটফর্ম আমাদের খুব কাজে দিয়েছে, সেটা হচ্ছে ইউটিউব। হ্যাঁ, ইউটিউবের মাধ্যমে আমরা বহুত মানে অনেক টিচারদেরকে দেখি যারা একদম বেসিক থেকে পড়িয়ে তাদেরকে মানে অনেক উঁচু লেভেলে করে দিচ্ছিল, ঠিক আছে। এবং আমিও ইউটিউব থেকেই পড়েই চাকরি পেয়েছি। হুম। ইউটিউবে অনেক ভালো ভালো স্যার আছে, কারণ তারা হিন্দিতে পড়ায়, ইংলিশে তারা নোট দেয়। হ্যাঁ। তো এটাও একটা ইয়ে কি আহ, বাংলায় কন্টেন্ট তখন অতটা অ্যাভেলেবেল ছিল না, ঠিক আছে। তো আমি এটাও বলবো, যারা এখন শুরু করছো, যারা সরকারি চাকরি জন্য স্টার্ট করছো আর কি, তারা কন্টেন্ট হিসাবে ইংলিশটাকে প্রেফার করবে। হ্যাঁ, ইংলিশ কন্টেন্ট পড়ার চেষ্টা করবে। আর ক্লাস তো হিন্দিতে হয়ই এখন, ঠিক আছে, তাদেরকে ফলো করার চেষ্টা করবে। আর যারা বাংলাতে অলরেডি পড়ে আসছো তারা বাংলাতেই চালিয়ে যাও, কোনো অসুবিধা নেই। বাংলাতেও এখন এক্সাম হয়, সব এক্সাম বাংলাতেও হয়, ঠিক আছে। তো কিন্তু স্টার্ট করা আমার বিচারে ইংলিশই ভালো। কারণ কি জানো তো, বাংলায় যে কোশ্চেনটা হয় না, সেটা কিন্তু কনভার্টেড কোশ্চেন, সেটা ট্রান্সলেটেড কোশ্চেন। অনেক কোশ্চেন তুমি বাংলাতে বুঝতে পারবে না। যারা টিসিএস যে এক্সামগুলো নেয়, সেই এক্সামগুলোর বাংলা টার্মগুলো অনেকটা বোঝা যায় না। আর যদি টার্ম তুমি বুঝতে না পারো, আহ, তখন প্রবলেম হবে। তো আর কন্টেন্টেরও একটা প্রভাব রয়েছে, যে বাংলায় কন্টেন্ট অতটা অ্যাভেলেবেল নয়, যে পরিমাণে হিন্দি আর ইংলিশে কন্টেন্ট অ্যাভেলেবেল আছে না, সেই পরিমাণ কন্টেন্ট মানে অনলাইনে ফ্রিতে অ্যাভেলেবেল বাংলাতে এখনও নেই, ঠিক আছে। তাই আমি সবাইকে প্রেফার করব কি ইংলিশে শুরু করো। যারা স্টার্ট করছো, যারা অলরেডি বাংলাতে চালিয়ে যাচ্ছ, তাদের কোনো অসুবিধা নেই, তারা বাংলাতেই চালিয়ে যাও। হ্যাঁ, বাংলাতে কোনো অসুবিধা নেই। আর ডেলি, মানে তোমরা ডেলি কি করছো না করছো সেটাকে ফলো করো। ডেলি ডায়েরি মেনটেন অবশ্যই করো। ডেলি ডায়েরি মেনটেন করলে কি হবে জানো তো, তুমি সকালবেলায় উঠে লিখলে, আমি আজকে ম্যাথের একটা চ্যাপ্টার পুরো দেখবো স্যারের কোনো একটা ইউটিউব চ্যানেল থেকে, কোনো একটা সায়েন্সের আমি চ্যাপ্টার আজকে পড়বো, সেটা লিখে নিলে। তো এই যে তোমার লিস্ট হয়ে রইলো না, এক্ষেত্রে তোমার ডিস্ট্রাকশনটা অনেকটা কমে যাবে। কারণ কি, তুমি আহ, তোমাকে কেউ ডাকলো, কোনো বন্ধু, তুমি যেতে পারবে না। হ্যাঁ, বা কেউ বললো এই কাজটা করে দে, তুমি বলবে না, তোমার মন তখন বলবে না, আমার তো প্ল্যান আছে, ওই প্ল্যানে আমি কিন্তু, এই প্ল্যান যদি আমি বেরিয়ে যাই তাহলে প্ল্যান, আর যে প্ল্যান তুমি বানাবে সেই প্ল্যানের 80% যদি তুমি ফলো করতে পারো না, সরকারি চাকরি কিছুই নয় তোমার কাছে, কিচ্ছুই নয়। আমি 2020-তে স্টার্ট করেছিলাম পড়াশুনো। আর এমন নয় কি, অনেকজন, আর একটা কথা, অনেকজন বলে ভাই অনেক দিকে যাস না, মানে এই দিকে হাত বাড়াস না, যে কোনো একদিকেই পড়। এসবগুলো কিছু না। আমি জেনারেল কম্পিটিশনও করেছি, আর টিচার লাইনেও আমার, মানে আমি টিচার লাইনেও করেছি, ঠিক আছে। আমি ডিএলএড করিয়েছি। ডিএলএড করার পর আমি 2022-এর টেট কোয়ালিফাই, 2023-এর টেটও কোয়ালিফাই। আর 2000 আমি সিটেট দিয়েছি, সিটেটও এক চান্সেই সিটেট পেপার 1 পেপার 2 দুটোই কোয়ালিফাই করেছি। তো এসবগুলো কিছু না। আমার দেখুন, টিচার লাইনটা আলাদা, আর জেনারেল লাইন মানে রেলওয়ে, এসএসসি, এসব লাইন আলাদা, কিন্তু কোনো কিছু না। শুধু শুধু চালিয়ে যেতে হবে, শুধু পড়াশোনা চালিয়ে যেতে হবে। আমি আজ যে কী পড়বো সেটা বিষয়ে করে, সেটা ম্যাটার করে আমি আজ কী পড়ছি, ঠিক আছে। আমি আজ কোনটার জন্য প্রিপারেশন নিচ্ছি এটা ম্যাটার করে। আমি আজ যে 50টা ম্যাথ করছি, আজ আমি একটা চ্যাপ্টার কমপ্লিট করছি, এটা ম্যাটার করে, ঠিক আছে। কোনো ম্যাটার না যে তুমি টিচারের জন্য পড়লে বলে তুমি রেলের চাকরি পাবে না। হ্যাঁ।
আমি এখনও আমি ইন্টারভিউ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্রাইমারি ইন্টারভিউর জন্য এলিজিবল। আমি ইন্টারভিউ দিতে পারি এবং ইন্টারভিউ দেওয়ার পর আমার হয়তো প্রাইমারি চাকরি হয়ে যেতেও পারে। আহ, কিন্তু এটা ভেবে বা এটা ইয়ে করে বসে থাকলে হবে না যে আমি প্রাইমারিতে তো আমি টেট কোয়ালিফাই করে নিয়েছি, আমি কিন্তু আর এইসব জেনারেল কম্পিটিশন করবো না বা রিলেটেড চাকরি এসবের ধ্যান দেবো না, আমি ওই প্রাইমারিই পাবো। তাহলে আমি আজ বসেই থাকতাম। আমার অনেক বন্ধু আছে, অনেক দাদারা আছে যারা যারা টেট কোয়ালিফাই করার পর তারা নিজেকে একদম লুজ করে দিয়েছে, ঢিলা দিয়ে দিয়েছে, এবং তারা এখনও ওই বসে আছে, এখনও প্রাইমারির অপেক্ষায় আছে যে কখন ইন্টারভিউ হবে, কত ভ্যাকেন্সি আসবে সেই অপেক্ষায়। আর আমার প্রায় 1 বছর হতে চললো আমি ইন্ডিয়ান রেলওয়েতে জয়েন করেছি, ঠিক আছে। তো বিষয়টা না থেমে থাকলে হবে না, যদি তোমার টার্গেট যদি চাকরি হয় তাহলে থেমে থাকলে হবে না। আর সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকতে হবে, এইগুলো টিপগুলো। আর কিছু না, চাকরি অটোমেটিকই তোমার হাতে আসবে। দেখুন, এক দুটো নিউজে দেখায় না, একটা ছেলে 19টা চাকরি পেয়েছে, একটা ছেলে 15টা চাকরি পেয়েছে, একটা ছেলে 12টা চাকরি পেয়েছে। হ্যাঁ, অনেকে অনেক অনেক চাকরি, আমার আমার বন্ধুরা অনেক আছে যারা একটা ছেড়ে একটা করছে। এইগুলো হচ্ছে তোমার একবারের প্রিপারেশন, ঠিক আছে। তুমি একবার যদি তোমার ভিত একবার স্ট্রং করে নাও না, তখন যে কোনো এক্সাম তোমার সহজ মনে হবে, ঠিক আছে। ভিত বলতে তোমার ম্যাথ স্ট্রং, ইংলিশ স্ট্রং। আমি এমন না কি আমি এসএসসির এক্সাম দিইনি, এসএসসি এমটিএস আমি অনেকবার দিয়েছি, এবং অনেকবার আমি অনেক কাছে গিয়েও আমি এসএসসি এমটিএসকে কোয়ালিফাই করতে পারিনি। এবং লাস্ট টাইম যেটা টেকনিশিয়ানের সঙ্গে পড়েছিল, মানে টেকনিশিয়ানের সাথেই না, কিন্তু আমি এমটিএসটাকে স্কিপ করে দিয়েছিলাম টেকনিশিয়ানের জন্য, পুরো ফোকাস আমি টেকনিশিয়ানে লাগিয়ে দিয়েছিলাম, এই জন্য আমি এমটিএসকে এবার দিইনি। তো এবার আমার মনে হচ্ছিল এখন যে এবার আমি এমটিএসটা দিলে এমটিএসটা হয়তো আমার হয়ে যেত। কিন্তু কিন্তু আমি এবার যেহেতু টেকনিশিয়ানকেই ফোকাস করেছিলাম 2024-এর টেকনিশিয়ানটাকে, তাই আমি এসএসসি 2024-এর এমটিএসটা আমি স্কিপ করেছিলাম, ঠিক আছে। তো এইভাবেই চালিয়ে যাও। যারা এখনও টেবিলে রয়েছো, পড়াশুনো করছো, তাদেরকে বলবো যে চাকরি পেতে হলে ভাই একটু সমাজ থেকে একটু দূরে থাকতে হবে, কারণ সমাজের মানুষ তোমাকে অনেক কিছু বলবে। হুম চাকরি পাওয়া মানে এখনকার দিনে এই ব্যাপার ওই ব্যাপার, এই পাবি না, হ্যাঁ, যা তা বলবে, ওসব হবে না, সব শুনে লাভ নেই। আমরা দুজন আমাদের পাড়াতে সেন্ট্রাল গভর্নমেন্টের জব পেয়েছি। এখন আগে এইসবগুলো আগে যারা এরও যদি আমরা আগে রিভিল করে দিতাম যে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের জবের জন্য প্রিপারেশান করছি, এই করছি, তাহলে আমাদেরকেও ওইভাবেই বলতো, ঠিক আছে। আর অনেকেও বলেওছে যারা জানতো। কিন্তু এসব কিছু ধ্যান দিয়ে লাভ নেই, তুমি নিজের কাজ করো, অটোমেটিক তুমি পেয়ে যাবে। হঠাৎ একদিন লিস্টে নাম আসবে তোমার, জানতে পারবে সবাই, হুম পুরো ব্লাস্ট হয়ে যাবে, ব্লাস্ট। এভাবে আমার ভাইয়েরও একদিন হয়েছে। ভাই আমার আরেকটা বিষয়, আমার ভাই আমার থেকে আগে চাকরি পেয়েছে। আমার ভাই আমার থেকে 2 বছরের ছোট। আমার ভাই আমার থেকে আগে এমডিএসএ পেয়েছে, ইনকাম ট্যাক্স আছে, ও এখন চেন্নাই আছে। তারপরে আমি তার 1 বছর পর, না 1 বছর না, তার 2 বছর পর, পাক্কা 2 বছর পর আমি পেয়েছি। তো এটা হচ্ছে বিষয়, কেউ আগে কেউ পরে, যার যখন আছে তখন হবেই, কিন্তু তোমাকে চালিয়ে যেতে হবে সংঘর্ষ, ঠিক আছে। এগুলোই বলবো। আর টেকনিশিয়ানে আমি প্রথমবার টেকনিশিয়ানে এক্সাম দিয়েছিলাম। হ্যাঁ, এর আগে তো টেকনিশিয়ান লাস্ট 2018-তে হয়েছে, এরপরে একবার এই 2024-এ। যেহেতু তাই টেকনিশিয়ান এক্সামটা আমার ফার্স্ট টাইম, মানে ফার্স্ট অ্যাটেম্পে আমি টেকনিশিয়ান ক্লিয়ার করেছি। আর এর আগে আমি রেলের গ্রুপ ডি দিয়েছিলাম, কিন্তু গ্রুপ ডিতে হয়নি। কলকাতার জন্য মানে বুঝতেই পারছো, অনেকজন কলকাতার জন্য অ্যাপ্লাই করতেই ভয় পাই। হ্যাঁ, এই জন্য। আর একটা বিষয়, এবার আমার একটা বন্ধু ছিল, ও আগের বার কী হয়েছে, কলকাতার জন্য ওর হয়নি, ওর কিছু নাম্বারের জন্য আগের বার কলকাতার জন্য হয়নি, ওই জন্য ও এবার চেন্নাই জন্য করেছিল। তো ওর চেন্নাই জন্য এবার টেকনিশিয়ান হয়ে গেছে। তো এটাও একটা বিষয়, যে চাকরি পাওয়াটাও একটা বিষয়, আবার নিজের জোনে পাওয়াটাও আর একটা বড় বিষয়। তো একটু বেশি মেহনত করো, হুম একটু বেশি পরিশ্রম করো, যাতে নিজের জোন চুজ করতে আর কি ভয় না হয়, এমন কনফিডেন্স নিজের মধ্যে আনো, যাতে নিজের জোন নিজেই চুজ করতে পারো। হুম আর এসএসসির এক্সাম যারা দিচ্ছ তাদেরকেও বলবো, আহ,
একটু মার্কস হাই রাখার চেষ্টা করো যাতে নিজের স্টেট পাওয়া যেতে পারে, ঠিক আছে? এই বলবো, সবাই ভালো থেকো, পড়াশোনা চালিয়ে যাও। অল দ্য বেস্ট।